আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আপনি দেশের যে কোনো জনগণকে জিজ্ঞেস করেন, আগে ভালো ছিলাম সেটা বলবে না। আমার কথা হচ্ছে এটা তারা কেউ বলবে না। বলবে না কেন? যে আওয়ামী লীগের দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছে। কিন্তু তার মানে এই না যে যা চলছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার যে অবনতি, এটা সবাই এদেশের জনগণ মেনে নেবে। ডক্টর আসিফ নজরুল নিজেকে 10-এ 4 দিয়েছেন। 100 দিনে আপনি এই অন্তর্বর্তী সরকারকে কত দিতে চান 10-এ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2 সহ আলোচক বিন্দুকে, ধন্যবাদ এসএটিভির কর্মকর্তা কর্মচারী বিন্দুকে। আসিফ নজরুল সাহেব ওনার দৃষ্টিভঙ্গিতে উনি বলেছেন যে ওনাকে 10-এ 4 দিতে হয়। তার মানে আত্মপক্ষ উনি নিজেই সমর্থন করেছেন। 8ই অগস্ট সরকার গঠন হয়েছে এবং যেদিন সরকার গঠন হয়েছে সেদিনই কিন্তু জামালপুর কারাগার এবং গাজীপুর কারাগারে গুলি হয়েছে। 9 অগস্ট 361টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। 10 অগস্ট আদালত চত্বরে ছাত্রদের অবস্থান ধর্মঘট হয়েছে। 11 অগস্ট রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের সেখানে গুলি হয়েছে। আমি যদি এভাবে ধারাবাহিক বলতে যাই তাহলে 90 দিনের কথা বলার তো টাইমিং নেই। এই 90 দিনের মধ্যে একদিনও আমি সারা দেশে স্টেবল সিচুয়েশন দেখিনি। সবসময় কোনো না কোনো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, রাস্তা সড়ক বন্ধ করা হয়েছে, যমুনা ঘেরাও হয়েছে। এক আওয়ামী লীগ সরকারকে বিদায় করে একটা এক্সাম্পল দিই। মহল্লার মধ্যে মনে করেন 2 পক্ষ মারামারি, একদম তুমুল ঝগড়া, তুমুল মারামারি। তার মধ্যে একজন সন্ত্রাসী এসে 2 পক্ষের ঝগড়াটা মীমাংসা করে দিল। মীমাংসা করে দেওয়ার পরে যদি ওই সন্ত্রাসী আবার তার সন্ত্রাসী কার্যক্রম শুরু করে তাহলে তো কোনো পক্ষই মেনে নেবে না। এই সরকার আসার পরে এখনো বর্তমানে কমপক্ষে 2 লক্ষ মানুষের উপরে তদন্ত চলছে। 1,500-এর উপরে মামলা হয়েছে। কি মামলা? গায়েবী মামলা। এই সরকার আসার কিছুদিন পরে সবচেয়ে রোশানলে আছি আমরা, জাতীয় পার্টি। আমরা জাতীয় পার্টি, আমাদের নামে, আমাদের মাননীয় চেয়ারম্যানের নামে, আমাদের শীর্ষ নেতাদের নামে গায়েবী মামলা হওয়া শুরু হয়েছে। আজকে গতকাল রাতে একটা গায়েবী মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা যে লোকটি আমাদের নামে গায়েবী মামলা দিয়েছে। আমরা নাকি 2018 সালে জিএম কাদের সাহেব সহ, মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ সহ আমরা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছি। যে মামলা করেছে সেকে উনি বিএনপিরও কিছু না। এবং পরে ওনার ডাটা দেখে দেখলাম যে উনি তারেক জিয়া সাহেবের সম্বন্ধে যা তা বলছেন, বেগম খালেদা জিয়ার সম্বন্ধে যা তা বলছেন, এবং দেখলাম যে আমির হোসেন আমু, ওবায়দুল কাদের সবার সাথে তার ছবি আছে এবং সে আওয়ামী লীগের স্টেজে বক্তব্য দিচ্ছে। সেই লোকটি জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমরা তো এটা কেউ চিন্তাই করতে পারি। এই লোক এই দুঃসাহস কোথার থেকে পেল? গতকাল রাতে র্যাব তাকে গ্রেপ্তার করেছে, সে রিমান্ডে আছে এবং একটা হত্যা মামলায় মনে হয় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা গায়েবী মামলার ব্যাপারে আমি রবিউল ভাইকে জিজ্ঞেস করতেছিলাম, আপনার নামে কয়টা মামলা আছে? শত শত মামলা ওনাদের বিরুদ্ধে। আমার বন্ধু আঞ্জু, বজলুর রাশিদ আঞ্জু আমার পাশের বাসা থাকতো। জুমার নামাজের সময় দেখা হইলে বলতো, ভাই হাজিরা আছে পরশুদিন। প্রত্যেকের ব্যাপারে এরকম আওয়ামী লীগ সরকার আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছে, মেনে নিয়েছে সবাই, ওনারাও হাজিরা দিয়েছে। এখন কোন সরকার? এখন কোন সরকার? এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে এটা পুরো বিশ্ববাসী দেখছে। আমি আপনার এখানে বসে বলেছি যে ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন, উনি ছিলেন, ওনার সারা বিশ্বে একটি ভালো ফ্লেভার আছে, সুনাম আছে। উনি কোনোভাবেই চাইবেন না যে বাংলাদেশে উনি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্র পরিচালনায় এমন কোনো কাজ করবেন যেটা বিশ্বে ওনার এই সুনামটা নষ্ট হবে। কিন্তু এখন কি হচ্ছে? হেলাল ভাই, একটু যোগ করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এরই মধ্যে স্বীকার করেছেন যে গায়েবী মামলার কথা। তিনি বলেছেন যে আগে পুলিশ মামলা দিত, এখন পাবলিক মামলা দেয়। পাবলিক মামলা দেয়। আগে সরকারবাদী মামলা হতো, এখন পাবলিক মামলা দেয়।
ঠিক না? কৌশল পরিবর্তন হয়েছে, কৌশল পরিবর্তন হয়েছে, মামলাবাজদের কৌশল। তারা এখন মামলা দেয় এবং আসামিদের থেকে চাঁদা নেয়, চাঁদা চায়। এক মেয়ে স্বামী সহ সিলেটে গিয়েছে শ্বশুরবাড়িতে, ঝগড়া করে সেই শ্বশুরবাড়ি থেকে চলে এসে মামলা দিয়েছে যে আমার স্বামী মারা গিয়েছে। এটা প্রথম আলোর নিউজ, মারা গিয়েছে আমার স্বামী, এবং সে আসামিদের কাছ থেকে চাঁদা দাবি করতেছে। স্বামী শুনলো, স্বামী শুনে এসে ওই থানায় পৌঁছলো, ঠিক আছে, যে আমি তো মারা যাইনি, সে আমার বিরুদ্ধে আমি মারা যাওয়ার কথা বলে মামলা দিয়ে আসামিদের কাছ থেকে চাঁদা যাচ্ছে। এটা শুনে আমি তাড়াতাড়ি আসলাম। দেশ কোন পর্যায়ে গেছে আপনি বুঝেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, আইন উপদেষ্টা বলছেন, কেউ তো শুনছেন না, কারো কথা কেউ শুনছেন না। একটি দেশের সরকারের প্রথম কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া। আপনি কি তা পারছেন? এই সরকার কি তা পারতেছে? একটি সরকারের দ্বিতীয় কাজ হচ্ছে দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ করা। এটা কি পারছেন? এই দুইটা জিনিস, আমি আর বাকিগুলো ধরলাম না, এই দুইটার একটিও পারেনি। চ্যালেঞ্জ করে আমি বলবো, একটিও পারেনি। র্যাব, পুলিশ সেজে, আর্মি, সেনাবাহিনী সেজে ডাকাতি করছে মোহাম্মদপুরে কাছে, বিহারি ক্যাম্পে গোলাগুলি হচ্ছে, পরে সেনাবাহিনী গিয়ে সেটাকে কন্ট্রোল করতে হয়েছে। এখন সেনাবাহিনী যদি গিয়ে কন্ট্রোল করতে হয়, তাহলে পুলিশ বাহিনী কী করলো? আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আপনি দেশের যে কোনো জনগণকে জিজ্ঞেস করেন, আগে ভালো ছিলাম সেটা বলবে না। আমার কথা হচ্ছে এটা তারা কেউ বলবে না কেন? যে আওয়ামী লীগের দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছে, কিন্তু তার মানে এই না যে যা চলছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার যে অবনতি, এটা সবাই এদেশের জনগণ মেনে নেবে। একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, ওনারা দেশ সংস্কারের কথা বলে, সেটা আমরা নিজেরাও একমত হয়েছি। আমাদের জাতীয় পার্টির সম্মেলনও আমরা সাংবাদিক সম্মেলন করেও আমাদের মহাসচিব চেয়ারম্যান বলেছে যে হ্যাঁ, যতদিন লাগে সংস্কার করতে ততদিন সংস্কার করতে দিতে হবে। কিন্তু এখন দেখি যে সংস্কারটা আসলে হচ্ছে কোথায়, কোন জায়গাটায়? এখন কি পরিস্থিতি পাল্টেছে আপনার কি মনে হয় 3 মাসে বা 100 দিনে? না, 3 মাসে কোনটা পাল্টানোর কথা বলছেন আপনি? রেজিম পাল্টিয়েছে, শাসনের পরিবর্তন হয়েছে, রেজিম পাল্টিয়েছে, কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা তো কমেনি, স্টেবল হয়নি। আইনশৃঙ্খলার যে অবনতি, গাইবী মামলার যে অবস্থা, এগুলো তো পরিবর্তন হয়নি, এগুলো পরিবর্তন হয়নি, কিছুই বরং আরও বাড়ছে, আরও বেড়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা বলার পরও গাইবী মামলা অহরহ হচ্ছে। এখনও গত সরকারের আমলে যাদের নামে মামলা হয়েছে, যেমন ওনার নামে মামলা হয়েছে, আমি মনে করেছি যে এগুলি আস্তে আস্তে প্রত্যাহার হচ্ছে। উনি বলে যে না, কোনো প্রত্যাহার হয়নি। তো তাহলে রেজিম পরিবর্তনে লাভ হলো কি আমাদের? রেজিম পরিবর্তনে আমরা কোন জায়গায় আছি? হ্যাঁ, বলতে পারেন যে এত দ্রুত হবে কিনা বা এত দ্রুত সম্ভব না, কিন্তু কোনটা সম্ভব হয়েছে?